বামেদের মহত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হলো আজ পয়লা মে উপলক্ষে এবং পয়লা মে উপলক্ষে সকাল থেকেই কলকাতা সহ গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় উদযাপন করেছেন বামেরা এবং সেই যেখানে দাঁড়িয়ে আজ শহীদ মিনার ময়দানে তাদের মহতী সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন নেতৃত্বরা এবং সেইখানে উপস্থিত হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং তিনি কি বলেছেন সেটা অবশ্যই শুনবো। এবং তার সাথে সাথে এই সমাবেশ থেকে মূলত 20শে মে ধর্মঘটের ডাক, যে ব্রিগেড থেকে যেই ধর্মঘটের ডাক দিয়েছিল সেই ধর্মঘটকে সামনে রেখেই মহত্বপূর্ণ সমাবেশ বলে বলেছেন এখানে নেতৃত্বরা এবং সেই সমাবেশ থেকে কি ডাক দিচ্ছে না শুনে নিন আপনারা। শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবি যখন আমরা করছি, আইএলও যখন বলছে সপ্তাহে 7 ঘন্টা করে 35 ঘন্টার বেশি কাজ করা যাবে না, তখন হচ্ছে কর্পোরেটের মাতব্বররা তারা বলছেন কেন সপ্তাহে 90 ঘন্টা কাজ হবে না। এবং বহু জায়গায় যে ঠিকা শ্রমিক স্থায়ী শ্রমিককে সরিয়ে দিয়ে যে ঠিকা শ্রমিক নিয়োজিত হয়েছে, অস্থায়ী শ্রমিক নিয়োজিত হয়েছে, তাদের কাজের ঘন্টার কোনো ঠিক নেই। আর এই শ্রমকোড হচ্ছে শ্রমিকদেরকে সম্পূর্ণ দাসত্বের মধ্যে নিয়ে যাওয়া। তার বিরুদ্ধে ধর্মঘট যেমন আমাদের সফল করতে হবে, ঠিক তেমনি ভাবে শ্রমকোড বাতিলের দাবিতে লাগাতার তীব্র লড়াই সংগ্রাম আমাদের পরিচালনা করে যেতে হবে। মনে রাখতে হবে এই পরিস্থিতিতে সমস্ত উৎপাদক অংশ, শ্রমিক, কৃষক, অসংগঠিত শ্রমিক, কর্মচারী, তার একটা বড় অংশ যারা উৎপাদনের সঙ্গে যুক্ত, সমগ্র উৎপাদক, তারা হচ্ছে আজকে আক্রান্ত হয়েছে। তাদেরকে মানুষ বলে গণ্য করা হচ্ছে না, উৎপাদনের আর 5টা পণ্যের মতো তাদের ব্যবহার করা হচ্ছে নির্মমভাবে, অমানবিকভাবে। রাজ্য এবং কেন্দ্রের সরকারগুলো বেশিরভাগ ক্ষেত্রে তারা এদেরই পদলেহন করে চলেছে। আর একটা ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা স্বরূপ কর্পোরেট এবং ধর্মীয় মৌলবাদ, তারা হচ্ছে চক্রান্ত করে চলেছে কি করে ধর্ম, জাত, পাত ইত্যাদির নামে বিভেদ তৈরি করা যায়, বাইনারি তৈরি করা যায়, যাতে বঙ্গ রাজনীতির একটা অংশের দৃষ্টি যখন শুধুমাত্র জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আবদ্ধ রয়েছে, আপনারা সেই জায়গা থেকে আজকে এই শ্রমজীবী মানুষদের হয়ে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে আজকের এই সভার আয়োজন করেছেন। সেই দিক থেকে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যে এবং সারা দেশে অসংখ্য জগন্নাথ মন্দির আছে। আর একটা মন্দির আমাদের রাজ্যের উন্নয়ন বা অগ্রগতি বা আমাদের মানুষের শ্রমজীবী মানুষ, আমাদের বেকার যুবক যুবতী, কলকারখানার শ্রমিক বা আমাদের মা বোনেদের যন্ত্রণা, এ কোনোটাই সমস্যা সমাধান করবে না একটা জগন্নাথ মন্দির, কেন 1000টা জগন্নাথ মন্দিরও করবে না। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের দেশের প্রধানমন্ত্রীর উচিত হচ্ছে রাজ্যের এবং দেশের উন্নয়নের জন্য কাজ করা। মন্দির মসজিদের নিয়ে এইটা হচ্ছে রাজনীতি করা, এইটা সরকারের কাজ না এবং আমাদের সংবিধান, দেশের সংবিধান এই কথা বলে না। এবং এই মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী ছাড়া এর আগে ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আজকে এরা যা করছে ভারতবর্ষে, পশ্চিমবাংলাতে অতীতে আমরা কোনোদিন দেখিনি। আজকে মানুষের জ্বলন্ত সমস্যা মূল্যবৃদ্ধি, আজকে সমস্যা হচ্ছে আমাদের দেশে বেকার যুবকদের কাজ, আমাদের রাজ্যে শিল্প কলকারখানা নেই, অসংখ্য কলকারখানা বন্ধ। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যেসব ডানলপ হিন্দ মোটর খুলে দেবো আমি এলে, তো কতদিন, 14 বছর হয়ে গেল, কোন কলকারখানা তিনি খুললেন? কোন কলকারখানা নতুন করে তিনি করলেন? আজকে হাজার হাজার ছেলে মেয়ে রাজ্য ছেড়ে তারা অন্য রাজ্যে যাচ্ছে কাজ করতে, এই রাজ্যে কোনো কাজ নেই। তার জন্যে আজকে মন্দির উদ্বোধন হচ্ছে। আজকে মন্দির উদ্বোধন হলে বেকার সমস্যা মিটবে? আজকে মন্দির উদ্বোধন হলে জিনিসপত্রের দাম কমবে, হিন্দু হোক মুসলমান হোক? আজকে বেকার আমাদের দেশে মন্দির উদ্বোধন আমাদের রাজ্যে হচ্ছে, তাতে তো দেখলাম কলকাতায় 14 জন লোক পুড়ে মরে গেল।
তাতে তার যে প্রশাসন, এই যে কর্পোরেশন, দুর্নীতি, সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, সেখানে মানুষ মরে গেল। একেবারে লালবাজারের গায়ে হোটেল, সেখানে বেআইনি কাজকর্ম হচ্ছে, পুলিশ কিছু করে না। সব মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, আর রাজ্য সরকার তার কোনো ভূমিকা নেই। তাহলে এই সমস্যাগুলো সমাধান করার জন্যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এদের দায়িত্ব দেওয়া হয়েছে জনগণ, কিন্তু এরা সেটা না করে এরা মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য এরা এইসব করছে। আমরা কখনোই মুখ্যমন্ত্রীর এটা কাজ না, প্রধানমন্ত্রীর কাজ না, তার নিজের ধর্ম তারা নিজেরা পালন করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। সরকারি টাকাতে মন্দির মসজিদ করা যায় না। আজকের এই নির্বাচনে, আজকের এই সভায় দাঁড়িয়ে 2026-এর যে নির্বাচন, তাকে লক্ষ্য করে আপনারা কি বার্তা দেবেন? আমরা এই দুর্নীতিগ্রস্ত জনবিরোধী যে সরকার, যে রাজনৈতিক দল, এদেরকে মানুষ যাতে প্রত্যাখ্যান করে, এদের বিরুদ্ধে মানুষ যাতে প্রতিরোধ করে, লড়াই করে, সেই আহ্বান আমরা জানাচ্ছি। আজকে আপনি যে বলছিলেন নিতুরাজ হোটেলে 14 জন মারা গেছেন, আজকের খবর অনুযায়ী ওখানে যে মালিক আর ম্যানেজার, তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? না, যারা অপরাধ করছে তাদের গ্রেপ্তার করতে হবে, কিন্তু গ্রেপ্তার করাটাই তো সমস্যার সমাধান না। বেআইনি কাজ কেন হলো, আগে তো সেইটার জন্য প্রশাসনের উদ্যোগ প্রয়োজন ছিল, যার ফলে আজকে লোকগুলো মারা গেল। পেহেলগাঁও এতে ওখানে 24 জন লোক যারা উগ্রপন্থীদের হাতে খুন হয়ে গেল, তো তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার বলছে উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা ঠিক আছে, কিন্তু যে মানুষগুলো মারা গেল তাদের নিরাপত্তা দেওয়াই তো কাজ ছিল সরকারের, কেন্দ্র সরকারের। এর আগে আমরা দেখেছি পুলওয়ামাতে, সেখানে 62 জন সেনা, তাদের উপরে উগ্রপন্থী হামলায় তারা মারা গেল, আজও পর্যন্ত তার তদন্ত হয়নি, তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার নেয়নি। আজকে যে মানুষগুলো মারা গেল তার দায়িত্ব কে নেবে? সেই পরিবারগুলোর পাশে কে দাঁড়াবে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাদের কাজ ছিল যাতে উগ্রপন্থীদের এই খুন করার আগেই গ্রেপ্তার করা, সেই কাজ তারা করতে। চেষ্টা তো থাকবে সব দিক থেকেই, চেষ্টা থাকবেই। বামেরা যে সিচুয়েশন তৈরি হয়েছে, তাদের বামেরা ফিরবে না, একথা কেউ ভাবছে না। মানুষের মনে যে ভাবনাটা শুরু হয়েছে, সেই ভাবনাটা এই অত্যাচার থেকে, এই বঞ্চনা থেকে, এই অন্যায় থেকে, এই দুর্নীতি থেকে, এই ধর্মীয় জিগির থেকে মুক্তি পাওয়ার জন্যে এই সমস্ত চাকরিহারাদের যে অবস্থা, তার থেকে শিল্প নেই, মানুষের দুর্বিষহ জীবনযাত্রা, তার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ তো সবসময় একটা বিকল্প খোঁজে। আর সেই বিকল্পের ক্ষেত্রে তারা বামপন্থার কথা তো ভাবছে, রাস্তায় কারা আছে, আন্দোলন সংগ্রামে কারা আছে, মানুষের সাথে কারা আছে, এটা তো তাহলে তোমাদের ভাবতে হবে। সাধারণ, আমরা বারংবার দেখে চলেছি বামেরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে গেছে, আজকেও সেই সাধারণ মানুষের পাশে থেকেই আপনাদের এই সভা। কিন্তু সাধারণ মানুষের মধ্যেই কিন্তু আমাদের শিক্ষকরা করে, কিন্তু দেখা গেছে যে মীনাক্ষী মুখোপাধ্যায় যখন গেছিলেন শিক্ষকদের পাশে দাঁড়াতে, তখন থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, শিক্ষকদের সাথে প্রথম থেকেই শিক্ষকদের সাথে বামপন্থীরা আছে। এখন আন্দোলন এক একটা ক্ষেপে আন্দোলন, তাদের যেভাবে আন্দোলন তৈরি করা হবে তার সাথে সমস্ত সময় বামপন্থীরা তারা সেইভাবে ইনভলভ হতে পারে না, কিন্তু তাদের প্রতি যে বঞ্চনা, তাদের যে চাহিদা, তাদের যে সংকট, তাদের সমস্যা এবং তাদের অধিকার, এই সমস্তগুলোর সাথেই তো বামপন্থীরা সমস্ত সময় আছে। এরা যখন যেখানে অবস্থান করছে, এরা যেখানে যাচ্ছে, রাত জাগছে, তাদের পাশে থাকার যে অবস্থাটা, বামপন্থীরা ছাড়া কারা? আজকে এতদিন ধরে যে আন্দোলন সংগ্রাম চলছে, কারা আছে তাদের পাশে? বামপন্থীরা সমস্ত সময়, এদের আন্দোলন, এদের দাবি, এদেরকে কণ্ঠে থাকতে হবে। বাইরের থেকে এসে তাদেরকে নিশ্চয়ই সাহায্য করতে হবে, কিন্তু তাদের সংগ্রাম আন্দোলনটা এতদিন তারা লড়েছে, কিন্তু যখনই নাকি সকলকে দরকার হয়েছে তখন তো ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যায়নি বলো? এই যে চাকরিহারাদের লড়াই চলছে, এই যে সল্টলেকে, করুণাময়ীতে, এবং সেক্ষেত্রে নানানভাবে তো
এগুলোকে বিপদগামী করার, এগুলোকে দুর্বল করার ভেতর থেকেই একটা প্রচেষ্টা থাকে। সেই জন্যে নানান রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু বামপন্থীরা ন্যায্য অধিকার, ন্যায্য আন্দোলন সমস্ত সময় তাদের পাশে আছে। আচ্ছা, বিরোধী দলদের সবসময় দেখা যায় যে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে কথা বলতে, কিন্তু গতকাল যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো তখন বিরোধী দলনেতা দিলীপ ঘোষ দেখা গেল যে রাজ্য সরকারের একেবারে মাথা যিনি তার পাশে বসে একেবারে মানে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করছে। সেই বিষয়টাকে আপনি একজন রাজনীতিবিদ, এটা তো নতুন কোনো ব্যাপার নয়, এটা তো আমরা সমস্ত সময় বলি যে আজকে সর্বভারতীয় ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে যে পথে চলছে সেই পথটা বিজেপি এবং তৃণমূল তাদের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই। আমরা সমস্ত সময় বলেছি এদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের অধিকার, গণতন্ত্র এগুলির উপরে আঘাত করা এবং মানুষকে সমস্ত সময় তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা। এই আমরা সবসময় বলে চলেছি। বিভিন্ন আন্দোলনের ইস্যুতে আমরা দেখিয়েছি যে কিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তৃণমূল, সাপোর্ট দিচ্ছে বিজেপিকে, কিভাবে আজকে সর্বভারতীয় ক্ষেত্রের বিভিন্ন ইস্যুতে তার শিক্ষানীতি থেকে শুরু করে যাবতীয় যা কিছু তাতে মুখে বিরোধিতা করলে পরেও কার্যত সমস্তটাকে এরা সমর্থন করে। কাজেই কার পাশে কে, এদের পাশে অমুকে বসে থাকবে যে এটা তো জানা কথা। এটাই হচ্ছে আসল চিত্র। মানুষ এটা যতদিন বুঝতে পারে ততদিন এই মঙ্গল। অদ্ভুত ব্যাপার, বাংলায় কথা বললে অনেক রাজ্যে মনে করে বাংলাদেশি। এটা খুব দুঃখের এবং পরিতাপের বিষয়। সেটা আগে তো দেখা উচিত সে কোথাকার নাগরিক, ভারতের নাগরিক যদি হয় তাহলে তাকে নিয়ে ঝামেলা করা উচিত না। অতীতে এরকম হয়েছে। বোম্বেতে যখন নাকি কাজ করছিল পরিযায়ী শ্রমিক, একটা তাকে পুশব্যাক করেছে এবং রাজ্যে যখন এসছে তখন রাজ্য পুলিশ খোঁজ খবর সব নিয়েছে। তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। খোঁজ খবর নিয়ে তারা বলেছে যে পুশব্যাক করা যাবে না, এরা সব হাওড়ায় থাকে, এরা জরি শিল্পী। তাদের আবার সরকারের দিল্লির সঙ্গে কথা বলে আবার তাদের বম্বেতে পাঠিয়েছে। এটা একটু লেগে থাকতে হয়। এটা নিয়ে এটা আমি দেখেছি সাকসেসফুল হয়েছিল। কাগজে লিখে দিল পুশব্যাক করতে অর্ডার করেছে, পুশব্যাক করে দেবে। রিপোর্টটা পুলিশ থেকে না নিয়ে বাড়ি বাড়ি গেছে। সব হাওড়ার লোক। হাওড়ার কিছু জরি শিল্পী আছে যারা খুব ভালো কাজ করে এবং বাংলায় কথা বলে, আর কারোর কারোর উচ্চারণটা একটু অন্যরকম আছে। আমরা যারা কলকাতার লোক যেভাবে কথা বলি বাংলায়, বাংলার মানে কলকাতার আশপাশে এমন কিছু জায়গা আছে যেখানে কথা বলার সময় তো বেহালারও একটা জায়গা আছে এবং কথা বলে, কথাটা ঠিক কলকাতার লোকের মতো বলে না। হ্যাঁ, কী করা যাবে, তাতে সে বাংলাদেশি হয় না। একটা প্রশ্ন, দিলীপ ঘোষ আজকে দলেরই একাংশের ওপর ক্ষোভ উগড়ে দিলেন আজকে সকালবেলা তিনি মর্নিং ওয়াকে গিয়ে এবং বলছেন যে একাধিক বিয়ে করেছে, আরএসএস শেখাতে হবে না, হিন্দুত্ব শেখাতে হবে না। তারপরে আবার দেখা গেল দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি এসব করছে, যা সবই করছে কিন্তু ডিভাইড করার, মানে বলো হিন্দু ঐক্য জিন্দাবাদ, এইসব বলা মানেটা কি? মানে হচ্ছে ডিভিশনটাকে কন্টিনিউ করো। আমাদের সংস্কৃতিটা হচ্ছে কম্পোজিট কালচারের সংস্কৃতি। কালচারের সংস্কৃতি তাকে ভাঙবার জন্য উঠে পড়ে লেগেছে এবং দিলীপবাবু যে কথাগুলো বলছে এগুলো সব পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, এর বাইরে কিছু বলে লাভ নেই।